সুসাইডের নাটক করলে মোনালিসাকে কষে থাপ্পড় মারে বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের হাতে আঘাত পেলে তখন বিহান কম্পাসের হাতে মলম লাগিয়ে দিতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, কে বলেছে আমাদের বিহান রেসপন্সিবল? আমাদের বিহান তো বউকে কতটা ভালোবাসে, দেখতে পাচ্ছ? তখন দেখা যায় বিহান লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে, তোমরাও না, তোমরা যে কি বলো না, তোমরা এখন যাও তো, আমি ঘুমাবো। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, তুমি ঘুমাবে না কি করবে আমরা তো খুব ভালো করেই জানি, তাই না? আমাকে সরিয়ে দেওয়ার ধান্দা, তাই না? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তোমরাও না কি বলো না। তখন দেখা যায় ঋতুজা এসে বলতে থাকে, কি হচ্ছে এসব? ওদেরকে একা থাকতে দাও, তোমরা সবাই যাও, তোমরা সবাই আমার সঙ্গে এসো, ওদের দুজনকে একা থাকতে দাও। হঠাৎ বিহানের ফোন বেজে উঠলে তখন অস্মিকা ফোনটা হাতে নিয়ে দেখতে পায় মোনালিসা ফোন করেছে। এরপরে বিহানের হাতে দিলে তখন ঋতুজা বলতে থাকে, একদম ফোনটা রিসিভ করবে না বিহান, ফোনটা কেটে দাও, প্রয়োজনে ফোনটা সুইচ অফ করে দেবে, বুঝতে পেরেছো? প্রয়োজনে সুইচ অফ করে দেবে, বুঝতে পেরেছো? তখন দেখা যায় বিহান বলতে থাকে, ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে। এদিকে দেখা যায় মোনালিসা ছাদের উপরে দাঁড়ায় আর বলতে থাকে, আমি এখান থেকে লাফ দেবো, আমি নিজেকে শেষ করে দেবো, বিহান যদি আমার না হয় তবে আমি ওকে কাউকে হতে দেব না। এরপরে দেখা যায় এদিকে বিহান বলতে থাকে, মোনালিসা কেন ফোন করছে এত রাতে? ঠিক তখনই মাহি এসে বলতে থাকে, ছোটদা ভাই, মোনাদির মা তোকে ফোন করেছে, তোকে চাইছে, তুই কথা বল। এরপরে দেখা যায় বিহান ফোনটা রিসিভ করলে তখন মোনার মা বলতে থাকে, বাবা আমি তোমাকে এত রাতে ফোন করার জন্য সরি। এই মুহূর্তে ফোন করাটা আমি বুঝতে পারছি যে ঠিক হয়নি, কিন্তু আমি অসহায় হয়ে তোমার কাছে ফোন করেছি। আসলে মোনা ছাদে এসে ছাদ থেকে লাফ দিতে বলছে যে তুমি যদি কম্পাসের সঙ্গে এক ঘরে থাকো তবে ও ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবে। তখন ঋতুজা বলতে থাকে, শোনো শ্রেষ্ঠা, তোমার মেয়েকে ঠিক করবে নাকি যে আমার ছেলের বউ কোন ঘরে থাকবে, কোথায় থাকবে, একা থাকবে না দুজন দু জায়গায় থাকবে, এটা কি তোমার মেয়ে ঠিক করবে? তোমরা তোমার মেয়েকে ছাদে ওঠার আগে আটকাতে পারোনি, এখন কেন আমার ছেলেকে ফোন করে বিভ্রান্ত করছো বলো তো? এদিকে দেখা যায় আস্তে আস্তে আড়াল থেকে সরে যেতে থাকে কম্পাস। এরপরে এইদিকে অভিজ্ঞান দত্ত ফোনটা ধরে ঋতুজাকে শাসাতে থাকে আর বলতে থাকে, আমার নাতনির যদি কিছু হয়ে যায় তবে আমি কাউকে ছাড়বো না। আমি চৌধুরী বাড়ির সবাইকে দেখে ছেড়ে দেব আমার নাতনির জীবনের কি মূল্য। আমার নাতনির যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিছুতেই মেনে নেব না, আমি বলে দিলাম। এদিকে দেখা যায় কম্পাস স্কুটি নিয়ে মোনালিসাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এরপরে এদিকে মোনালিসা আরও সিন ক্রিয়েট করতে শুরু করে। মোনালিসা বলতে থাকে, আমি কিছুতেই নামবো না, আমি এখান থেকে লাফ দেবো, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। এভাবে বিহান অন্য কারো হতে পারে না, বিহান শুধু আমার। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, শোনো শোনো মোনালিসা, তুমি যেরকম করছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না। তুমি ভুলে যাচ্ছ যে ও একটা বিবাহিত ছেলের জন্য তুমি কেন এরকম করছো? ও তো ম্যারেড, তাই না? তুমি কেন বুঝে না বোঝার মতো ভান করছো বলো তো? তুমি নিজের জীবন শেষ করবে কি শেষ করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ছেলেকে এভাবে হ্যারাসমেন্ট করার কোনো রাইট নেই তোমার, বুঝতে পেরেছো তুমি? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমার জীবনের তো আপনাদের কাছে কোনো মূল্য নেই, তবে কেন ফোনটা রিসিভ করেছেন আর কেনই বা কথা বলছেন? ফোনটা কেটে দিলেই তো পারেন, আমি যা খুশি তাই করব, আপনারা কেউ আমাকে বাধা দিতে আসবেন না, আমি কারোর কথা শুনতে রাজি নই, বুঝতে পেরেছেন? এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, প্লিজ বিহান, তুমি একটু ওর সঙ্গে কথা বলো, ওকে বুঝাও। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, মোনালিসা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এরকম করো না, তুমি কেন বুঝতে পারছো না যে বিহান ম্যারেড, বিহানের একটা জীবন আছে, তুমি কেন ওর জীবনে এভাবে ইন্টারফেয়ার করছো বলো? এরপরে দেখা যায় হঠাৎ সেখানে কম্পাস বলতে থাকে, কি মোনা ম্যাডাম, লাফাও, তুমি তো লাফাবে বললে, লাফাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? তো আসলে তোমার জীবনের কোনো মূল্য নেই, তুমি মরলে কি বাঁচলে এতে কারো কোনো যায় আসে না, কারণ কারণ তো তোমার তো কোনো না আছে গুণ, না আছে কোনো ভালো কাজ, তুমি তো সবসময় মানুষকে জ্বালাও, তাই না? তুমি মরে গেলে কারো কিছু যায় আসবে না, তুমি লাফাও, যদি তোমার মরার এতটাই ইচ্ছে থাকে তুমি লাফাও। আর আমি জানি যে তুমি খুব
ভালো করে জানো তোমার যদি কিছু হয় তুমি বিহান স্যার আর আমাকে ফাঁসাতে পারবে। এই জন্য তুমি এই নাটকটা করছো, তাই না? তুমি এই সিক্রেটটা করছো। তোমার দাদু আর তুমি এটা খুব ভালো পারো, নিজেদের ক্ষতি করে অন্যকে ফাঁসানোটা খুব ভালোই পারো। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, তুই কিন্তু কম্পাস আমাকে আমাকে অপমান করছিস। আমি এখান থেকে সত্যি সত্যি লাফ দেবো বলছি। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি তো বললাম তুমি লাফাও। তখন মোনালিসা বলতে থাকে, তবে কথা দে তুই বিহানের সঙ্গে থাকবি না। এরপরে দেখা যায় কম্পাস কথা দিলে মোনালিসা নেমে আসে। এরপরে কম্পাস বাড়ি ফিরলে তখন ঋতুজা বলতে থাকে, তুই কেন কথা দিতে গেলি ওকে? ওই মেয়েটা বারবার আমাদের আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে এভাবে এভাবে হেনস্থা করবে, আমরা বারবার ওর কথায় রাজি হয়ে যাব? আমার ছেলেটাকে নিয়ে আমি কি করব? আমার কোনো স্বাধীনতা নেই? আমার কেন নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার রাইট নেই? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, শোনো মা, আমার এটা করা ছাড়া কোনো কোনো উপায় ছিল না। ও যদি কিছু করে ফেলতো, ও যা একটা দুষ্টু মেয়ে, ও যদি কোনো নোট লিখে যেত সেখানে লেখা থাকতো ওর ওর ক্ষতির জন্য চৌধুরী পরিবার দায়ী, কিংবা বিহান চৌধুরী ও তার তার ওয়াইফ দায়ী, সেখানে তো সব থেকে বড় ক্ষতি হতো এই চৌধুরী বাড়ির। আমি নিজের স্বার্থের জন্য চৌধুরী বাড়ির কোনো ক্ষতি করতে পারতাম না। তাই আমি এমনটা করতে বাধ্য হয়েছি। আমরা কটা দিন আলাদা থাকি না মা? আলাদা থাকলে কি এমন হবে? এতদিন তো আমরা আলাদাই থেকেছি। আর আমি বলতে বাধ্য হচ্ছি যে ওনার কথার সঙ্গে তো আমার সব কিছুতে মিল থাকে না। তাই তাই এতটা এতটা উত্তেজিত হওয়ার কিছুই নেই। এরপরে দেখা যায় ঘরে চলে গেলে তখন তখন মুক্তি মুক্তি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে আসে। এরপরে বিহান ও কম্পাস সামনে এলে তখন বলতে থাকে, আমি চলে যাচ্ছি কম্পাস। তোমরা তো চেয়েছিলে যে এই মুক্তিমাসি যেন এখানে না থাকে, তাই মুক্তিমাসি চলে যাচ্ছে। মুক্তিমাসিকে নিয়ে আর তোমাদের কখনো কখনো সমস্যা হবে না। মুক্তিমাসিকে বেশ কয়েক মাস তোমাদের আর দেখতে হবে না। তখন দেখা যায় বিহানকে বলতে থাকে, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি বিহান, আমি তোকে ছোট থেকে মানুষ করেছি। প্লিজ এই মুক্তিমাসির জন্য কোনো কোনো রাগ পুষে রাখিস না। তোর মনে যদি এই মুক্তিমাসির জন্য কোনো রাগ থেকে থাকে, সেগুলো প্লিজ মন থেকে বের করে দিস। এরপরে মাহির কাছে এলে মাহি কান্না করতে থাকে। তখন মুক্তি বলতে থাকে, বোকা মেয়ে, এভাবে কাঁদছিস কেন? আমি তো সবসময় তোদের সঙ্গে যোগাযোগ করব, তোদের সঙ্গে সবসময় কথা বলবো। এভাবে কাদার কোনো দরকার আছে বল? তখন মাহি বলতে থাকে, মুক্তি মাসি, আমি তোমাকে অনেক মিস করব, প্লিজ তুমি যেও না। তখন মুক্তি বলতে থাকে, আমার করার কিছু নেই রে, আমাকে যেতেই হবে। এরপরে অরেন বলতে থাকে, আমি 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 ব্যাগটা দিয়ে যাই। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, লাগবে না, আমি পারবো। তখন মাহি বলতে থাকে, অন্তত গাড়ি অবধি আমাদের তোমাকে পৌঁছে দিতে দাও। এই বলেই চলে যায়। এরপরে দেখা যায় বিহান ভেঙে পড়লে কম্পাস বলতে থাকে, যদি আপনার খারাপ লাগে তবে মুক্তিমাসিকে আটকান না। তখন বিহান বলতে থাকে, না কম্পাস, ওরকম কিছু না, আমাকে কলেজে যেতে হবে, আর সরস্বতী পুজো নিয়ে স্টুডেন্টদের সঙ্গে কিছু মিটিং আছে, সবাইকে তো ডাকা হয়েছে, তুমিও চলে এসো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ঠিক আছে আপনি যান, আমি চলে আসছি। এদিকে দেখা যায় মুক্তি মুক্তি গাড়ি থেকে নেমে অভিজ্ঞান দত্তের সঙ্গে দেখা করার জন্য অভিজ্ঞান দত্তের গাড়িতে গিয়ে বসে। আর সেখানে গিয়ে বলতে থাকে, আমার থাকার ব্যবস্থা সবটা হয়েছে তো? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ সব কিছু রেডি, সব কিছু ঠিকঠাক আছে। আপনি কিন্তু ভুলে যাবেন না আপনাকে কেন বাড়ি থেকে বের করা হলো। আপনার এখন লক্ষ্য একটাই, কম্পাসের বাবাকে খুঁজে বের করা। কম্পাসের বাবা কোথায় আছে সেটা জানা। আপনি শুধু কম্পাসের প্রতি আর ঋতুজার প্রতি নজর রাখবেন, যাতে ওরা কোথায় যাচ্ছে কি করছে। অবশ্যই কম্পাস ও ঋতুজা একবার হলেও অভিজিতের সঙ্গে দেখা করতে যাবে, ঠিক তো সেই সময়টাতেই অভিষেকের খোঁজটা আপনাকে নিয়ে নিতে হবে, আর সেই সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিতে হবে।